একটা সময় ছিল যখন আন্তর্জাতিক রাজনীতিতে ইরান নাম উচ্চারণ হলেই অনেক বিশ্লেষক হালকা হাসি দিতেন। তাদের ধারণা ছিল এটা এমন একটা রাষ্ট্র, বাইরে শক্ত দেখালেও ভেতরে ভেতরে ফাটল ধরা দেয়াল, একটু চাপ দিলেই হয়তো ভেঙে পড়বে। কেউ বলতো অর্থনীতি দুর্বল, কেউ বলতো জনগণ অসন্তুষ্ট, নারীদের দমিয়ে রাখা জাতি, মধ্যপ্রাচ্যের অন্য দেশের সাথে সম্পর্ক ভালো না, কেউ বলতো শাসন ব্যবস্থা টিকবে না বেশি দিন। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলো সাধারণত যুদ্ধ শুরু হওয়ার আগেই করা হয়, আর ইরানকে নিয়ে সেই ভুল হিসেবটাই এখন একে একে সামনে আসছে। যুদ্ধের শুরুতে যে গল্পটা বিশ্ব শুনেছিল সেটা ছিল একেবারে সিনেমার স্ক্রিপ্টের মতো। বলা হচ্ছিল ইরানকে সামরিকভাবে হারানো কঠিন নয়, বরং ভেতর থেকেই উপড়ে ফেলা সম্ভব। মোসাদ গোয়েন্দা প্রতিবেদনে দাবি উঠেছিল কয়েকটি নির্দিষ্ট আঘাত, কিছু নেতৃত্ব সরিয়ে দেওয়া আর সামান্য বিশৃঙ্খলা তৈরি করলেই তেহরানের ক্ষমতার কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমে এখন উঠে আসছে সেই পরিকল্পনার গল্প। সেখানে বলা হয়েছিল ইরানের জনগণ অপেক্ষা করছে শুধু একটি স্ফুলিঙ্গের জন্য, সেই আগুন লাগিয়ে দিলেই রাস্তায় নেমে আসবে মানুষ, আর কয়েকদিনের মধ্যেই শাসন ব্যবস্থা বদলে যাবে। এই বিশ্বাস এতটাই শক্ত ছিল যে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই অনুমানের উপর দাঁড়িয়ে। কিন্তু যুদ্ধের ময়দান অদ্ভুত জায়গা, এখানে তত্ত্ব নয়, বাস্তব কথা বলে। যখন সংঘাত শুরু হলো তখন সবাই অপেক্ষা করছিল কখন ইরানের শহরগুলোতে গণ অভ্যুত্থান শুরু হবে, কখন রাজধানীতে বিশৃঙ্খলা ছড়াবে, কখন সরকার নিয়ন্ত্রণ হারাবে। কিন্তু দিন গেল, তারপর সপ্তাহ গেল, রাস্তা ভরল না বিদ্রোহে, বরং অন্য কিছু দেখা গেল। রাষ্ট্রযন্ত্র আরও সংগঠিত হয়ে উঠছে। যে পরিকল্পনায় বলা হয়েছিল 24 ঘন্টায় সরকার ভেঙে পড়বে, সেটাই পরিণত হলো রাজনৈতিক বিব্রতকর এক ভবিষ্যৎবাণীতে। মার্কিন নীতি নির্ধারকরাও পরে স্বীকার করেন সরকার উৎখাতের কোনো বাস্তব পরিকল্পনা আসলে তাদের হাতে ছিল না। গোয়েন্দা বিশ্লেষণ আর রাজনৈতিক প্রত্যাশার মাঝখানে তৈরি হয়েছিল এক বিপজ্জনক ফাঁক, আর সেই ফাঁকেই দাঁড়িয়েছিল ইরান, নীরবে প্রস্তুত। ইরান যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল আজ থেকে নয়, বহু বছর ধরে। তারা বুঝেছিল আধুনিক অস্ত্র আর ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ এখন অর্থনীতি, প্রযুক্তি আর ধৈর্যের খেলা। বিশ্ব যখন স্টেলথ ফাইটার আর বিলিয়ন ডলারের অস্ত্রে বিনিয়োগ করছিল, ইরান তখন অন্য পথে হাঁটছিল। তারা তৈরি করছিল সস্তা কিন্তু কার্যকর অস্ত্র ব্যবস্থা। ড্রোন শুনতে সাধারণ লাগলেও আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় সমীকরণ বদলে দিয়েছে এই ছোট যন্ত্রগুলো। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে ইরান মাসে প্রায় 10,000 ড্রোন উৎপাদন করতে সক্ষম। সংখ্যা শুনে অবিশ্বাস্য লাগলেও এর কৌশলগত অর্থ আরও বড়, কারণ যুদ্ধ শুধু শক্তির নয়, খরচেরও লড়াই। একটি সস্তা ড্রোন ধ্বংস করতে প্রতিপক্ষকে খরচ করতে হচ্ছে শতগুণ বেশি অর্থ। অর্থাৎ প্রতিটি আক্রমণ শুধু সামরিক চাপ নয়, অর্থনৈতিক চাপও তৈরি করছে। এ যেন দাবার খেলায় এমন চাল, প্রতিপক্ষ পণ দিয়ে রানি মারছে। দীর্ঘদিন ধরে আকাশের নিয়ন্ত্রণ ছিল ধনী রাষ্ট্রগুলোর হাতে। উন্নত বিমান, ব্যয়বহুল প্রযুক্তি আর প্রশিক্ষিত পাইলট ছিল আধিপত্যের মূল সূত্র। কিন্তু ইরান সেই সূত্র ভেঙে দিল। তারা দেখিয়ে দিল আকাশ নিয়ন্ত্রণ মানে শুধু বিমান নয়, সংখ্যাও। যুদ্ধ যত এগোতে লাগলো তত পরিষ্কার হতে লাগলো আরেকটি বিষয়, ইরান শুধু প্রতিক্রিয়া দিচ্ছে না, তারা পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার আগেই অস্ত্র মজুদ, উৎপাদন লাইন প্রস্তুত, প্রযুক্তি অভিযোজিত, সবকিছু যেন আগে থেকেই সাজানো ছিল। এই প্রস্তুতির সবচেয়ে নাটকীয় ইঙ্গিত আসে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আলোচনায়। ভারত মহাসাগরের দূরবর্তী সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলার চেষ্টা আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখ খুলে দেয়। কারণ 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা মানে শুধু আঞ্চলিক শক্তি নয়, একটি নতুন কৌশলগত বাস্তবতা। এখানে শুরু হয় নতুন আতঙ্ক, কারণ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি একটা নির্দিষ্ট সীমা পার করলে পরবর্তী ধাপ আর খুব বেশি দূরে থাকে না। মহাকাশে স্যাটেলাইট পাঠানোর প্রযুক্তি আর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাঝে ব্যবধান অনেক সময় শুধু রাজনৈতিক সিদ্ধান্তের। বিশ্বের যেসব দেশের হাতে আইসিবিএম রয়েছে তারা মূলত বৈশ্বিক শক্তির শীর্ষ স্তরে। এই অস্ত্র এমন যা এক মহাদেশ থেকে আর এক মহাদেশে
মুহূর্তে ধ্বংস ডেকে আনতে পারে। শব্দের চেয়েও বহুগুণ দ্রুত গতিতে ছুটে যাওয়া এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা প্রায় অসম্ভব। আর আধুনিক প্রযুক্তিতে একটি ক্ষেপণাস্ত্র থেকে একাধিক ওয়ারহেড বের হয়ে আলাদা আলাদা শহর লক্ষ্য করতে পারে। এই বাস্তবতা বুঝতে পারার পর আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাষা বদলে যেতে শুরু করেছে। আগে যেখানে প্রশ্ন ছিল ইরান টিকবে কিনা, এখন প্রশ্ন হচ্ছে ইরান কত দূর যেতে পারে। যুদ্ধের প্রথম দিকে রাজনৈতিক বক্তব্যে শোনা গিয়েছিল মুক্তির ডাক। বলা হয়েছিল জনগণ নিজেরাই ক্ষমতা হাতে তুলে নেবে, কিন্তু বাস্তবে ঘটল উল্টো। বাইরের চাপ যত বাড়ল, ভেতরের সংহতি তত শক্ত হলো। এটাই সম্ভবত সবচেয়ে বড় ভুল হিসাব ছিল, কারণ ইতিহাস দেখায় বাইরের হুমকি অনেক সময় ভেতরের বিভাজন মুছে দেয়। আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যারা পরিকল্পনা করেছিল দ্রুত বিজয়ের, তারাই এখন প্রশ্নের মুখে। অভিযোগ উঠছে গোয়েন্দা বিশ্লেষণের ব্যর্থতা নিয়ে। কে ভুল তথ্য দিয়েছিল, কেন বাস্তবতা যাচাই করা হয়নি, এই বিতর্ক এখন রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। কিন্তু যুদ্ধ কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। যার ক্ষতি হওয়ার তা ইতোমধ্যেই হয়ে গেছে। ইরান সম্ভবত নিজের সবচেয়ে বড় বার্তাটা দিয়ে ফেলেছে। তারা শুধু টিকে থাকতে চায় না, তারা খেলার নিয়ম বদলাতে চায়। অস্ত্রের শক্তি দিয়ে নয়, হিসাবের শক্তি দিয়ে। বিশ্ব রাজনীতির মঞ্চে এখন নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, যেখানে শক্তি মানে শুধু অর্থ নয়, ধৈর্য। আধিপত্য মানে শুধু বিমানবাহী রণতরী নয়, বরং সস্তা প্রযুক্তির বুদ্ধিদীপ্ত ব্যবহার। সবচেয়ে বড় কথা, যুদ্ধের আগে যে গল্প লেখা হয়, যুদ্ধ শেষে ইতিহাস সেই গল্পকে প্রায়ই বদলে দেয়। ইরানকে নিয়ে বিশ্বের ভুল হিসাব হয়তো সেই পরিবর্তনেরই সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে। শেষ পর্যন্ত দেখা গেল যে দেশটিকে সবাই দুর্বল ভাবছিল, সেই আসল সময়ে নিজের পক্ষে নিয়ে যুদ্ধ শুরু হওয়ার আগেই অর্ধেক যুদ্ধ জিতে রেখেছিল।